হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আকবরের রাজপুত নীতি। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করবে এবং আলোচনার শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করব। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারের যে সিলেবাস, সাজেশন এবং যে শর্ট কোশ্চেন, সেগুলো আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশন ওয়াইজ অনেক প্রশ্নের উত্তর আমার ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে। পাশাপাশি তোমাদের অন্যান্য যেসব পেপারগুলিও রয়েছে, সিসি 8 বা 10 বা এসিসি পেপার যেটা রয়েছে, প্রতিটি পেপারেরই সিলেবাস, সাজেশন এবং সাজেশন ধরে তার একাধিক প্রশ্নের উত্তর ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রতিটি ভিডিওই তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও। তাই তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে আমি এই ধরনের নিত্য নতুন তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে, কোনো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল বিষয় কি আমরা একটু দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 9, প্রশ্নটি হচ্ছে আকবরের রাজপুত নীতি। এটি 10 নম্বরের প্রশ্ন। তা আকবর এই পেপারটিতে, মানে সিসি 9 পেপারটিতে কিন্তু বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে আকবরের ধর্মনীতিও যেমন খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আকবরের ধর্মনীতি নিয়ে আমি ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আজকের ক্লাসে আলোচনার বিষয় আকবরের রাজপুত নীতি, মানে যে রাজপুত জাতি যারা আমাদের ভারতবর্ষে রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, এই যে বিস্তীর্ণ অঞ্চলে যে রাজপুত জাতি বাস করত, সেই রাজপুত জাতির সাথে মুঘল সম্রাট আকবর কি সম্পর্ক তৈরি করেছিলেন এবং এই রাজপুতদের প্রতি তার কি নীতি ছিল, সুনির্দিষ্ট কি নীতি ছিল, সেটি নিয়েই কিন্তু প্রশ্ন। তো দেখো, আকবরের এই রাজপুত নীতি ছিল তার কূটনৈতিক বিচক্ষণতার একটা শ্রেষ্ঠতম নিদর্শন, যাকে ইংরেজিতে বলা যায় এ মাস্টার স্ট্রোক অফ ডিপ্লোম্যাসি। তা আকবর যখন ভারতবর্ষে সিংহাসনে বসেন, তখন তিনি স্পষ্টই উপলব্ধি করতে পেরেছিলেন যে শুধুমাত্র সামরিক শক্তির বলে একটি সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়, তার জন্য প্রয়োজন প্রজাপুঞ্জের সমর্থন। তো ভারতবর্ষের একটা বৃহৎ সংখ্যক জনগোষ্ঠী ছিল এই রাজপুত জাতি এবং আকবর এটাও জানেন যে মুঘল সাম্রাজ্য যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই মুঘলদের এক প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এই রাজপুত জাতি। তুর্কো আফগান যুগে, মানে এর আগে যে সুলতানি যুগ ছিল, 320 বছরের সুলতানি যুগ, তুর্কো আফগান যুগ, সেই যুগে সুলতানি যুগ যখন পতন হয়, সেই পতনের ধ্বংসস্তূপের উপর মারওয়ারের রানা সংগ্রাম সিং, তিনি কিন্তু একটি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলেন। তো যাই হোক, আকবর তার এই যে সাম্রাজ্যের প্রধানতম প্রতিদ্বন্দ্বী রাজপুত জাতি, তাদের সাথে তিনি শত্রুতার পথে না গিয়ে তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ করার নীতি নেন এবং তাদেরকে একটা সময় সাম্রাজ্যের একটা প্রধান মিত্রে পরিণত করেন। তো এই বিষয়টা নিয়ে প্রথমে আমাদের সূচনার অংশে আলোচনা করতে হবে। এরপরে দেখো, এই যে আলোচনাটি আমরা কয়েকটি পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব। দেখো, কারণ বলতে কেন তিনি রাজপুতদেরকে মিত্রে পরিণত করতে চাইলেন, সেই কারণটা কি, আর সেই মিত্র করতে গিয়ে তিনি কোন পদ্ধতিতে রাজপুতদেরকে মিত্রে পরিণত করলেন, সেই পদ্ধতিটা কি, আর তারপরে তার ফলাফলটা কি, এর ফলে কি হলো, মুঘল সাম্রাজ্যের পক্ষে কি ভালো হলো কি খারাপ হলো, সেই ফলাফলটা কি আছে। আর শেষ পয়েন্টে আমরা যেটা দেখবো যে রাজপুতদের উপরের প্রভাবটা কি পড়ছে, রাজপুতদের সাথে সম্পর্কের পর তাদের উপরে কি এফেক্টটা পড়ছে। এই 4টি পয়েন্টে আলোচনা করব। প্রথম যেটি আলোচনা করবো সেটা হচ্ছে কারণ। তো দেখো, আকবর জানতেন যে ভারতবর্ষের শৌর্য বীর্যের প্রতীক এবং বিশ্বস্ততার প্রতীক কিন্তু এই রাজপুত জাতি। তাই সেই বিশ্বস্ততা বা তাদের সেই শৌর্য বীর্যকে তিনি মুঘল সাম্রাজ্যের পক্ষে কাজে লাগাতে চাইছিলেন এবং তাদেরকে মিত্রে পরিণত করেছিলেন। এবং এখানে পার্সিভাল স্পিয়ার, একজন বিদেশি ঐতিহাসিক, তিনি বলছেন হিন্দু ধর্মে যদি ব্রাহ্মণরা হয় মানসিক শক্তি হয়, তাহলে এই রাজপুতরা ছিল কিন্তু তাদের দৈহিক শক্তি, আর আকবর সেই দৈহিক শক্তিকে কাজে লাগিয়ে সাম্রাজ্যের ভিতকে শক্তিশালী করতে চেয়েছিলেন। এজন্য তিনি রাজপুতদেরকে তার মিত্র হিসেবে গ্রহণ করেছিলেন। এরপরে দেখো, আরেকটি বিষয় যেটা বলা যায় যে
এর আগে যে আফগান শক্তি ভারতবর্ষে রাজত্ব করছিল এই মুঘলদের আগে, আফগান শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তা এই আফগান শক্তি কিন্তু তখনও পর্যন্ত, মানে পানিপথের প্রথম যুদ্ধ বা দ্বিতীয় যুদ্ধের পরেও এই আফগান শক্তি কিন্তু একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তারাও কিন্তু মুঘলদের একটা প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। বাংলা, বিহার এবং গুজরাটের বিভিন্ন জায়গায় কিন্তু এই আফগান শক্তি তখনও শক্তিশালী ছিল। তো এই আফগান শক্তিকে মোকাবিলা করার জন্য আকবর এই রাজপুতদের ব্যবহার করতে চেয়েছিলেন। রাজপুতদের শৌর্য, বীর্য, তাদের যে রণকৌশল বা তাদের সামরিক শক্তিকে কাজে লাগিয়ে তিনি এই আফগান শক্তিকে ধ্বংস করতে চাইছিলেন এবং মুঘলদের পথের কাঁটাকে সরাতে চাইছিলেন। তাহলে এই কারণে তার একটি রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আকবর এই রাজপুতদেরকে মুঘল মিত্রে পরিণত করার চেষ্টা করেছিলেন। এছাড়া আকবর দেখেন যে স্বজাতি, মানে তিনি মুসলিম, তার যে স্বজাতি, তার নিজের আত্মীয় বর্গ, আমির ওমরাহ যারা আছেন, এনারা সব পরস্পর স্বার্থপর এবং লোভী, ক্ষমতা লোভী। সুযোগ পেলেই তারা সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। আকবর যখন সিংহাসনে বসে সেই প্রথম অবস্থায় এরকম পরিস্থিতির সম্মুখীন কিন্তু আকবর হয়েছিলেন। তাই আকবর এই স্বজাতি আমির ওমরাহদের ষড়যন্ত্র বা তাদের ক্ষমতালিপ্সাকে দমন করার জন্য তিনি এই রাজপুতদেরকে মিত্রে পরিণত করেন এবং তাদেরকে অভিজাতের মর্যাদা দিয়ে একটা ভারসাম্য তৈরি করেন। এছাড়া অনেক আকবরের রাজসভায় অনেক বিদেশি অভিজাত ছিল, তা তাদের ভিতরেও একটা ভারসাম্য আনার চেষ্টা করেন এবং এই স্বজাতি অভিজাত আমির ওমরাহদের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে সংকোচন করতে চেয়েছিলেন এই রাজপুতদের দিয়ে। মানে রাজপুতদের দিয়ে তার বিরোধী যারা আছেন, তার শত্রু যারা, তাদেরকেও তিনি কিন্তু দমন করতে চেয়েছিলেন। এটি একটা কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয়। এরপরে দেখো বলা হচ্ছে যে রাজপুতনার স্বাধীন রাজ্য। রাজপুতনায় অনেকগুলি স্বাধীন রাজ্য ছিল। এবার আকবর, আমরা জানি আকবর একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক, তা তার পক্ষে অনেকগুলি স্বাধীন রাজ্যের অস্তিত্ব মেনে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এই কারণে তিনি রাজপুতদেরকে ছলে বলে তার মিত্রে পরিণত করা, সেই যুদ্ধের মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের মাধ্যমে হতে পারে, তার অনুগত শ্রেণীতে পরিণত করতে চেয়েছিলেন আকবর। এছাড়া এই দক্ষিণ ভারত যদি অভিযান করতে যেতে হয় বা পশ্চিম ভারত যদি অভিযান করতে যেতে হয় সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে, তাহলে কিন্তু রাজপুতনার ভিতর দিয়ে যেতে হবে। এজন্য তিনি রাজপুতনাকে দখল করতে চেয়েছিলেন, কারণ সাম্রাজ্য বিস্তার করার ক্ষেত্রে যাতে রাজপুতনার ভিতর দিয়ে সৈন্যবাহিনী তিনি নিয়ে যেতে পারেন। এছাড়া পশ্চিম ভারতের যে ব্যবসা বাণিজ্য, গুজরাটের বন্দরগুলিতে যে সুরাট বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো, মুঘল যুগের শ্রেষ্ঠ বন্দর ছিল এবং বাণিজ্যিক কেন্দ্র, তাই সেই সুরাটে পৌঁছাতে গেলেও কিন্তু যোধপুরের ভিতর দিয়ে তাকে যেতে হবে আকবরকে। তো সেক্ষেত্রে এই যোধপুর বা রাজপুতনা দখল করাটাও তার জরুরি ছিল। তাহলে অর্থনৈতিক কারণে, বাণিজ্যিক স্বার্থের প্রয়োজনেও কিন্তু এই রাজপুতদের নিজেদের মিত্রে পরিণত করা আবশ্যক হয়ে উঠেছিল আকবরের কাছে। তাহলে দেখো কারণ অনেকগুলো পাওয়া গেল। এই কারণগুলির জন্যই আকবর রাজপুতদের মিত্রে পরিণত করেছিলেন। তাহলে কারণগুলো নিয়ে ক্লিয়ার, কেন তিনি মিত্র পরিণত করতে চাইলেন। এরপরে দেখো পদ্ধতি। তা পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে তিনি এই মিত্রতা তৈরি করলেন। তা আকবর এক্ষেত্রে অনেকগুলি পদক্ষেপ নেন, প্রায় 4-5টি পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে প্রথম পদক্ষেপ হলো বৈবাহিক সম্পর্ক স্থাপন। আকবর 1562 খ্রিস্টাব্দে তিনি আজমিরে যাচ্ছিলেন, আজমিরের দরগায় তীর্থ করতে। পথে তিনি অম্বর রাজা বিহারী মলের কন্যা মীনাবাইকে বিবাহ করেন এবং পরবর্তীকালে তিনি বিকানির, জয়পুর এই দুই রাজ্যের রাজকন্যা দ্বয়কেও বিবাহ করেন এবং এই বিবাহের মধ্যে দিয়ে একটা সুসম্পর্ক গড়ে ওঠে রাজপুতদের সাথে এবং তাদেরকে একটা প্রধান মিত্রে পরিণত করেন। এই রাজ্যগুলির অম্বর, বিকানির, জয়পুর এই রাজ্যগুলিরকে তিনি মিত্রে পরিণত করেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ তিনি বলছেন যে এই যে বৈবাহিক সম্পর্ক তৈরি হলো, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আমাদের দেশের ইতিহাসের ক্ষেত্রে। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মানে ভারতবর্ষের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া বেনি প্রসাদ বলে আরেকজন ঐতিহাসিক তিনি বলছেন এই বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একটা নব যুগের সূচনা হয় ভারতবর্ষের ইতিহাসে। তাহলে এটা একটা পদক্ষেপ গেল। এখানে 4-5টি পদক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম পদক্ষেপ হলো বিবাহ। 2 নম্বর যে পদক্ষেপ দেখো উচ্চ রাজপদে নিয়োগ। তা আকবর রাজপুতদের উচ্চ রাজপদে নিয়োগ করেন। এই যে বিহারী মল,
বিহারী মলের কন্যাকে বিবাহ করেছিলেন। বিহারী মল, তার পুত্র ভগবান দাস, তার পালিত পুত্র মানসিংহ, হ্যাঁ, এদেরকে কিন্তু মনসবদারে 7,000 5,000 মনসবদারে এদেরকে নিয়োগ করেছিলেন, মানে 5,000 সৈন্যের সেনাপতি সেই পদে এদেরকে বসিয়েছিলেন। এছাড়া তার একজন রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, তিনিও রাজপুত ছিলেন। তার একজন সর্বক্ষণের সঙ্গী ছিলেন রাজা বীরবল, তিনিও রাজপুত ছিলেন। তো এইসব রাজপুতদেরকে তিনি উচ্চ রাজপদে নিয়োগ করেন, করে দরবারের ভিতরে তাদেরকে সম্মান দেন এবং একটা দরবারের অভিজাতদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেন। তাই এখানে উচ্চ রাজপদে নিয়োগ করার ভিতর দিয়েও কিন্তু তিনি একটা মৈত্রী সম্পর্ক তৈরি করেছেন। এখানে বেনি প্রসাদ বলছেন যে রাজপুতদের উপযুক্ত মর্যাদা দিয়ে, তাদের স্বায়ত্ত শাসনের অধিকার দিয়ে, তাদের আনুগত্য তিনি লাভ করেছিলেন। তারা যে যার, প্রতিটি রাজপুত রাজ্য যে যার মতো স্বাধীনভাবে তারা রাজত্ব করবে, শুধুমাত্র সম্রাট আকবরের প্রতি তাদের বশ্যতা থাকবে এবং তার আনুগত্য তারা মেনে নেবেন। এই আনুগত্যের বিনিময়ে কিন্তু তারা স্বশাসন লাভ করেছিলেন এই রাজপুত রাজ্যগুলি। এবং এখানে মুসলিম যেসব মনসবদারেরা ছিল মুঘল রাজদরবারে, সেই মুসলিম মনসবদারদের সাথে রাজপুত মনসবদারদেরও পাশাপাশি এনে তিনি একটা দরবারে একটা ভারসাম্য তৈরি করতে চেয়েছিলেন, একটা মিশ্র সংস্কৃতি কিন্তু গড়ে তুলতে চেয়েছিলেন। এরপরে দেখো 3 নম্বর যে পদক্ষেপ, সুযোগ সুবিধা দান। তিনি এছাড়াও অনেক অতিরিক্ত সুযোগ সুবিধা, মানে এক্সট্রা যে বেনিফিট তিনি কিন্তু রাজপুতদের দিয়েছিলেন। যেমন তিনি তাদেরকে আনুগত্যের বিনিময়ে তাদের রাজ্যকে স্বশাসিত, মানে নিজেদের মতো শাসন করার অধিকার দিয়েছিলেন। তাদের রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে আকবর কখনোই হস্তক্ষেপ করতেন না। এছাড়া অনেক সময় কি হতো, আগে যে যুদ্ধে হেরে গেলে সেই তাদেরকে কৃতদাসে পরিণত করা হতো রাজপুতদের, সেই প্রথাটাকেও তিনি কিন্তু বাতিল করে দিচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এছাড়া দেখো 1563 সালে আকবর তীর্থকর তুলে দিচ্ছেন। তীর্থকর থেকে 2 কোটি টাকা আয় হতো, সেই কর তিনি তুলে দিচ্ছেন। 1564 সালে তিনি জিজিয়া করও তুলে দিচ্ছেন এই রাজপুতদের সাথে মৈত্রী সম্পর্ক গড়ার জন্য। এছাড়া 1559 খ্রিস্টাব্দে বুন্দির যে রাজার সাথে তিনি একটি চুক্তি করছেন, এই চুক্তিটিকে বলা হয় আকবরের রাজকূটনীতির একটা শ্রেষ্ঠ উদাহরণ। কারণ এই চুক্তির মধ্য দিয়ে অনেক কিছু বলা হয়, যেমন মুঘল দরবারে রাজপুত কন্যা পাঠাতে হতো হারেমে, সেটা বন্ধ করে দেওয়া হয়। নওরোজ উৎসবে মিনা বাজারে প্রতিটি রাজপুত রাজার পরিবারকে সেখানে এনে পসরা বা দোকান দিতে হতো, সেটা বন্ধ করে দেন। রাজপুতদের যে ঘোড়ার যে চিহ্নিতকরণ, দাগ প্রথা, সেটিকে তিনি তুলে দেন এবং কোনো রাজপুতকে তার রাজ্যের বাইরে পাঠানো হবে নাও বলে তিনি কথা দেন। তো এরকম একাধিক ক্ষেত্রে তিনি কিন্তু তাদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দিয়েছিলেন। এছাড়া যেমন রাজপুতরা অস্ত্র নিয়ে একেবারে দেওয়ানি আম বা দেওয়ানি খাসে, মানে রাজ দরবারে তারা কিন্তু প্রবেশ করতে পারত সসম্মানে। তো এইসব এক্সট্রা সুযোগ সুবিধা কিন্তু তিনি দিয়েছিলেন। তো এটা আমরা 3 নম্বরে বললাম। এবার দেখো 4 নম্বরে কি বলা হচ্ছে, যে যুদ্ধ নীতি। মানে আকবর এত কিছু যে করছেন, বৈবাহিক সম্পর্ক, তাদেরকে উচ্চ রাজপদে নিয়োগ করছেন, তাদেরকে অনেক বেশি বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন, এগুলির ভিতর দিয়ে অনেক রাজ্য, যোধপুর, বিকানির, জয়পুর, অম্বর, হ্যাঁ, বুন্দি, এইসব রাজ্যগুলো কিন্তু আকবরের বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু কিছু রাজ্য যেমন মারওয়ার আর মেবার, তারা কিন্তু আকবরের বশ্যতা স্বীকার করে নেয়নি। তাই আকবর তাদের সাথে যুদ্ধ করেন, মানে যুদ্ধের মধ্যে দিয়েও আকবর এইসব রাজ্যগুলোকে কিন্তু তার মিত্রে বা তার অনুগত রাজ্যে পরিণত করেন। এক্ষেত্রে বলা যায় যে মেবারের রাজা সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ, তার সাথে যুদ্ধ হয় এবং উদয় সিংহের মৃত্যুর পর রানা প্রতাপ সিংহ, তার সাথেও আকবরের যুদ্ধ হয়। হলদিঘাটের যুদ্ধ 1576, এক বিখ্যাত যুদ্ধ। এরপরে এই রানা প্রতাপ সিং পালিয়ে যান আরাবল্লী পর্বতে এবং একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে তিনি দিন কাটান। তবুও তিনি কিন্তু আকবরের বশ্যতা স্বীকার করে নেননি। তার পুত্র অমর সিংহ সিংহাসনে বসে, বা সেই যেটুকু রাজ্য তার ছিল সেই সিংহাসনে বসে এই আকবরের বিরুদ্ধে কিন্তু আজীবন লড়াই করে গেছেন। তা যাই হোক, আকবর এই রণথম্বর এবং মেবার, এই রাজ্য দুটি কিন্তু যুদ্ধের মাধ্যমে জয় করছেন। তাই যুদ্ধ নীতিও তাকে এখানে কিন্তু নিতে হচ্ছে। এবং শেষ নীতি দেখো যেটা রয়েছে, রাজপুত বিদ্রোহ। রাজপুতের বিভিন্ন গোষ্ঠী রয়েছে এবং যে কোনো গোষ্ঠী যখন তখন আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, এ ব্যাপারে আকবর সজাগ ছিলেন। এজন্য আকবর বিভিন্ন রাজপুতকে
এই বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করতেন এবং এই বিদ্রোহ দমনের দায়িত্ব সেই সব রাজপুতদের উপরেই দিয়ে দিতেন এবং বিভিন্ন রাজপুত সেনাপতিদের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দিয়ে বিভিন্ন অঞ্চলে তাদেরকে কিন্তু পাঠিয়ে দিতেন এবং একটা জাতির উপর আরেকটা জাতিকে তিনি সবসময় সর্বদা লেলিয়ে রাখতেন যাতে কোনো একটি জাতি যেন বিদ্রোহ না করতে পারে। তাই এই আকবর রাজপুত জাতি যাতে বিদ্রোহ না করতে পারে তার ব্যাপারেও তিনি কিন্তু সজাগ ছিলেন। তাই এত কিছু পদ্ধতির মধ্য দিয়ে আকবর রাজপুতদের মিত্রে পরিণত করেন। এরপরে আমরা দেখবো যে ফলাফল দেখো প্রায় 350 বছর ধরে এর আগে যে সুলতানি শাসন চলেছিল সেই সুলতানি শাসনে এই রাজপুত জাতি ছিল সুলতানি শাসকদের বিরোধী এবং সুলতানি শাসকরা রাজপুতানা দখল করার জন্য একাধিক যুদ্ধ করেছে। আলাউদ্দিন খলজির কথা আমরা বলতে পারি। তো সেই রাজপুত জাতি তারা কিন্তু মুঘল যুগে এসে শত্রুতার বদলে মিত্রে পরিণত হচ্ছে এবং মুঘলদের একটা প্রধান স্তম্ভে পরিণত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে, সাম্রাজ্য সুদৃঢ়করণ হচ্ছে, সাম্রাজ্য স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই রাজপুতরা সাম্রাজ্যের ধারক ও বাহক হয়ে উঠছে। এরপরে দেখো এবং মুঘল সাম্রাজ্য যে একটা ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল তার সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই কার্যকরী ভূমিকা নিয়েছিল এই রাজপুত রাজারা, মানে রাজপুত যেসব সেনাপতিরা ছিলেন, যেমন মানসিং বহু যুদ্ধের নায়ক, তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত আকবরের এবং আকবরের হয়ে তিনি কিন্তু একাধিক যুদ্ধ করেছে, মুঘল সাম্রাজ্যের বিস্তার করেছে, বাংলাদেশ থেকে পর্তুগিজদের হটানো, বাংলাদেশ থেকে আফগানদের হটানো, এইসব কাজ কিন্তু এই মানসিং করেছিলেন। সতীশচন্দ্র বলছেন, সতীশচন্দ্র হচ্ছে মুঘল যুগের একজন শ্রেষ্ঠ গবেষক বলা যায়। তা সতীশচন্দ্র বলছেন যে আকবর হিন্দু মুসলিম এরকম বিভিন্ন শ্রেণী বা অন্যান্য যেসব শ্রেণী আছে এদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে চেয়েছিলেন এবং এই রাজপুত নীতির মধ্য দিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্য তিনি গড়ে তোলেন এবং রাজ দরবারে একটা মিশ্র একটি শাসক গোষ্ঠী তিনি গড়ে তুলেছিলেন। একটা শাসক সম্প্রদায় তিনি কিন্তু এখানে তৈরি করছেন, মিশ্র শাসক গোষ্ঠী এবং একটি সুসংহত শাসক শ্রেণী তিনি এখানে তৈরি করছেন। এছাড়া দেখো আরেকটা জিনিস বলা যাচ্ছে যে রাজপুতদের নিজস্ব একটা রণনীতি আছে এবং তার সাথে সাথে মুঘলদেরও একটা নিজস্ব রণনীতি আছে। এই দুটো রণকৌশল একসাথে মিশে তৈরি হয়েছিল বাদশাহী রণনীতি, যে রণনীতির মুখোমুখি করার সাহস সেই সময়কার ভারতবর্ষে কোনো রাজ্যের রাজার কিন্তু ছিল না। এছাড়া এই রাজপুতরা মিত্রে পরিণত হলে মুঘল সাম্রাজ্যে আকবর রাজপুতনার ভিতর দিয়ে পশ্চিম ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারতেন, করতে তার সুবিধা হয়। দক্ষিণ ভারতে সামরিক অভিযান পরিচালনা করতে পারেন, এর ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, সাম্রাজ্যের আর্থিক যে বুনিয়াদ সেটি কিন্তু শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আর্থিক উন্নতি কিন্তু এক্ষেত্রে হয়েছিল, হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল এবং একটা নবযুগের সূচনা হয়। শিল্প স্থাপত্য কলার দিক থেকেও দেখতে গেলে যে রাজপুতদের অনেক সাহিত্যিক, কবি, ঐতিহাসিক, শিল্পী এনারা কিন্তু সব এই মুঘল দরবারে এসে তাদের যে শিল্পী বা শিল্পকলা সেটিকে কিন্তু তুলে ধরেছিলেন এবং সেগুলির ভিতর দিয়ে মুঘল যুগের যে শিল্প স্থাপত্য ভাস্কর্য সেটি কিন্তু আরো বেশি বিকশিত হয়ে উঠেছিল। তো এটাই হচ্ছে ফলাফল। এরপরে দেখো যেটা রয়েছে রাজপুতদের উপর প্রভাব, রাজপুতদের উপর কি প্রভাব পড়ছে। তা রাজপুতের উপর প্রথম প্রভাব যেটি, রাজপুত রাজারা মুঘল সম্রাট আকবরের বশ্যতা স্বীকার করে স্বাধীনভাবে তারা রাজত্ব করতে পারছিল এবং তাদের নিজ রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে আকবর হস্তক্ষেপ করতেন একেবারে সম্পূর্ণ স্বাধীনভাবে। এই রাজপুত রাজারা তারা কিন্তু রাজত্ব করতে পেরেছিলেন। আর মুঘল প্রশাসনে বিভিন্ন রাজপুত রাজা বা সেনাপতিরা উচ্চ রাজপদে নিয়োগ হয়ে তারা প্রচুর অর্থের মালিক হয়েছিলেন এবং মুঘল যুগে তারা মুঘল দরবারে অনেক অভিজাতের মর্যাদা লাভ করে মুসলিম অভিজাতদের সমমর্যাদায় তারা উন্নীত হয়েছিলেন এবং তারা মুঘলদের একটা প্রধান স্তম্ভে পরিণত হয়েছিলেন। এখানে বলা হচ্ছে মুসলিম অভিজাতদের সাথে সমমর্যাদায় তারা উন্নীত হতে পেরেছিলেন। এল শ্রীবাস্তব এক বিখ্যাত ইতিহাস, তিনি কি বলছেন দেখো, লাস্ট কথা এটাই যে মুঘল যুগে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, শৈল্পিক, সাংস্কৃতিক সমস্ত দিক দিয়ে এই আকবরের রাজপুত নীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতবর্ষের ইতিহাসে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম মুঘল যুগের আকবরের রাজপুত নীতি। সেখানে আমরা সূচনা দিয়ে তার কারণ, কেন তিনি রাজপুতদেরকে মিত্রে পরিণত করতে চাইলেন, তারপর সেই মিত্রে পরিণত করার পদ্ধতিটা কি, পদ্ধতি এটা হচ্ছে বৈবাহিক পদ্ধতি, একটি হচ্ছে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মিত্রে পরিণত করা,
একটি হচ্ছে যুদ্ধ নীতির মাধ্যমে তাদেরকে মিত্রে পরিণত করা, আরেকটি হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ করে তাদেরকে মিত্রে পরিণত করা। আর ফলাফল, ফলাফল তো ব্যাপক ফলাফল, একটা সুদূর প্রসারী ফলাফল হয়েছিল। আকবর যে জিনিসটা করতে চাইছিলেন রাজপুতদের দিয়ে, সেটা তিনি করতে পেরেছিলেন, এবং এই রাজপুতরাই মুঘল সাম্রাজ্যের ধারক এবং বাহক হয়ে উঠেছিল। এবং এই রাজপুতদের সহযোগিতা লাভ করে আকবর সারা ভারতবর্ষে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করতে পেরেছিলেন, এবং তার যে যত শত্রু ছিল সেগুলোকে তিনি পথের কাঁটাকে তিনি দূরে সরাতে পেরেছিলেন এই রাজপুতদের সাহায্যে। এবং এর ফলে রাজপুতরা লাভবান হয়, রাজপুতদের উপর কি প্রভাব পড়ছে তারাও লাভবান হয়, তারাও যে যার মতো স্বাধীনভাবে রাজত্ব করতে পারে, প্রচুর টাকা পয়সা তারা মালিক হয়, প্রচুর ক্ষমতার অধিকারী হয়, প্রচুর সম্মান মান সম্মানের অধিকারী হয় এই আকবরের সাথে কিন্তু মিত্রতা করে। তা এই বিষয়টা নিয়েই হচ্ছে আকবরের রাজপুত নীতি। মোটামুটি একটা সারসংক্ষেপ আমি তুলে ধরার চেষ্টা করলাম। এরপর এর যে নোটসটা 500 ওয়ার্ডে 10 নম্বরের যে নোটসটা তোমাদেরকে পড়তে হবে, সেই নোটসটা আমি এবার অন লাইন টু লাইন আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 9 আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো, প্রশ্নমান 10। উত্তরটি এইভাবে লিখবে: আকবরের রাজপুত নীতি এক কূটনৈতিক বিচক্ষণতার পরিচায়ক, এর মাস্টার স্ট্রোক অফ ডিপ্লোম্যাসি এবং তার কূটনৈতিক প্রতিভার শ্রেষ্ঠতম বিকাশ। তিনি স্পষ্ট উপলব্ধি করেন যে কেবলমাত্র সামরিক শক্তির জোরে কোনো সাম্রাজ্য স্থায়ী হতে পারে না, এজন্য প্রয়োজন প্রজাপুঞ্জের সক্রিয় সমর্থন। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সূচনা পর্বে ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতরা ছিল তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। রাজপুত নায়ক সংগ্রাম সিংহ তুর্কো আফগান সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর একটি হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে পরাজিত হয়ে রাজপুত শক্তি কিছুটা হতোদ্দাম হলেও একেবারে ধ্বংস হয়ে যায়নি। বিচক্ষণ আকবর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এই শক্তিশালী জনগোষ্ঠীর সঙ্গে কোনো সংঘর্ষে না গিয়ে তাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক স্থাপন করেন এবং শত্রুতার পরিবর্তে রাজপুতরা মুঘল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হয়। পরের প্যারা দেখো: আকবর উদার রাজপুত নীতি গ্রহণের পশ্চাতে আকবরের উদার রাজপুত নীতি পরের প্যারা আকবরের উদার রাজপুত নীতি গ্রহণের পশ্চাতে বেশ কিছু কারণের উল্লেখ করা যায়। আকবর উপলব্ধি করেন যে শৌর্যবীর্য ও সত্যনিষ্ঠায় রাজপুতরা অতুলনীয় এবং ভারতীয় সাম্রাজ্যের সুদৃঢ়করণে রাজপুত মৈত্রী অপরিহার্য। ডক্টর পার্সিভাল স্পিয়ার বলেন যে ব্রাহ্মণরা যদি হিন্দু ধর্মের মানসিক শক্তি হয় তাহলে রাজপুতরা ছিল তাদের দৈহিক শক্তি। আকবর এই দৈহিক শক্তিকে সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করতে উদ্যোগী হন। আফগান শাসকদের পরাজিত করে ভারতে মোগল আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগানরা পরাজিত হলেও ভারতে তারা একেবারে নির্মূল হয়নি। বাংলা, বিহার, মালব, গুজরাটে আফগানরা তখনও শক্তিশালী ও সক্রিয়। তখন রাজপুত ও আফগানদের মধ্যে মুঘল বিরোধী এক ঐক্য গড়ে উঠেছিল। তাই আকবর মুঘল সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে আফগানদের কোণঠাসা করে রাজপুত মুঘল ঐক্য গড়ে তুলতে উদ্যোগী হন। রাজপুতনায় বেশ কিছু স্বাধীন রাজ্যের অস্তিত্ব আকবরের মতো একজন সাম্রাজ্যবাদীর কাছে অমর্যাদাকর ছিল। তিনি এই রাজ্যগুলির আনুগত্য ও রাজস্ব সাম্রাজ্যের স্বার্থে তাদের ব্যবহার করতে চেয়েছিলেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে মুঘল আধিপত্য বিস্তার করতে গেলে রাজপুতনার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন ছিল। পশ্চিম ও উত্তর পশ্চিম ভারতের সঙ্গে দেশের অন্যান্য অংশের বাণিজ্য চলত রাজপুতনার মধ্য দিয়ে। সুতরাং আর্থিক কারণেও রাজপুত মৈত্রী আকবরের কাছে অপরিহার্য ছিল। পরের প্যারা দেখো: রাজপুত মৈত্রী অর্জনের উদ্দেশ্যে আকবর বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। তিনি কয়েকটি রাজপুত রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। 1562 খ্রিস্টাব্দে 20 বছর বয়সে আকবর অম্বররাজ বিহারীমনের কন্যা মণিবাইকে বিবাহ করেন। ইনি হলেন যুবরাজ সেলিমের গর্ভধারিণী। পরবর্তীকালে আকবর বিকানির, জয়পুরের রাজকন্যাদ্বয়ের পানি গ্রহণ করেন। কেবলমাত্র তাই নয়, তিনি নিজ পুত্র সেলিমের সঙ্গে যোধপুর রাজ উদয় সিংয়ের কন্যা যোধাবাই এর বিবাহ দেন। এইভাবে এই বিবাহ নীতির মাধ্যমে আকবর রাজপুতদের দৃঢ় মৈত্রীর বন্ধনে আবদ্ধ করেন এবং এর ফলে রাজপুত মুঘল বিরোধের অবসান ঘটে ও তাদের সাহায্যে ভারতে মুঘল সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন যে আমাদের দেশের ইতিহাসে এই বৈবাহিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক বিবাদ ও তিক্ততার অবসান ঘটিয়ে ঐক্য ও শুভেচ্ছার পরিবেশ তৈরি করে। ডক্টর বেনী প্রসাদ বলেন যে এই বিবাহ সম্পর্ক ভারত ইতিহাসে এক নবযুগের সূচনা করে। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে: সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন উচ্চ পদে রাজপুতদের নিয়োগ করে আকবর তাদের আনুগত্য লাভে সক্ষম হন।
ডক্টর বেনি প্রসাদ বলেন যে রাজপুত জাতিকে উপযুক্ত মর্যাদা ও স্বায়ত্তশাসনের অধিকার দিয়ে আকবর তাদের আনুগত্য ও অমূল্য সহযোগিতা লাভে সক্ষম হন। মুসলিম মনসবদারদের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি রাজপুতদের নিয়োগ করেন। সাম্রাজ্যের বিস্তার, শত্রুর মোকাবিলা, নীতি নির্ধারণ ও বিভিন্ন প্রশাসনিক কাজে তাদের ভূমিকা ছিল অতি গুরুত্বপূর্ণ। অম্বর রাজের সঙ্গে বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠার পরেই রাজা বিহারীমল, তার পুত্র ভগবান দাস এবং ভগবান দাসের পালিত পুত্র মানসিংহ মুঘল দরবারে মনসবদার নিযুক্ত হন। মানসিংহ ছিলেন বহু যুদ্ধের সফল নায়ক এবং মুঘলদের বিশ্বস্ত সেনাপতি। রাজা টোডরমল ছিলেন এক দক্ষ প্রশাসক, সেনাপতি ও আকবরের রাজস্ব সচিব। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ রাজা বীরবল ছিলেন আকবরের সর্বক্ষণের সঙ্গী। রাজপুতদের মন জয় করার উদ্দেশ্যে আকবর তাদের এমন কিছু সুযোগ সুবিধা দান করেছিলেন যা মুসলিম অভিজাতরাই একচেটিয়াভাবে ভোগ করতেন। রাজপুত রাজাদের আনুগত্যের বিনিময়ে আকবর তাদের স্বাধীনতা মেনে নিয়েছিলেন এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপারে তিনি কোনো প্রকার হস্তক্ষেপ করতেন না। 1563 খ্রিস্টাব্দে বার্ষিক 2 কোটি টাকা আয়ের হিন্দু তীর্থ কর এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দেন। পরের প্যারা দেখো, অম্বর, যোধপুর, জয়পুর, বিকানির, বুন্দি, কোটা প্রভৃতি রাজপুত রাজ্য বিনা যুদ্ধে তার বশ্যতা স্বীকার করলেও মেবার, রণথম্বর প্রভৃতি রাজ্যের বিরুদ্ধে তাকে যুদ্ধনীতি গ্রহণ করতে হয়। মেবারের রানা সংগ্রাম সিংহের পুত্র উদয় সিংহ আকবরের বশ্যতা স্বীকারে রাজি ছিলেন না। 1567 খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতোর অবরোধ করলে তিনি পলায়ন করেন এবং শেষ পর্যন্ত মোগল বাহিনী চিতোর দখল করে 1568। উদয় সিংহের মৃত্যুর পর 1572 তার বীর পুত্র প্রতাপ সিংহ মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং জীবনের সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে চরম কৃচ্ছ্র সাধনের মধ্য দিয়েও মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। 1576 খ্রিস্টাব্দে তিনি হলদিঘাটের যুদ্ধে পরাজিত হন। অনাহারে অর্ধাহারে চরম অনিশ্চিতভাবে জীবনযাপন করলেও তিনি মোগলদের বশ্যতা স্বীকার করেননি। মৃত্যুর পূর্বে মানে 1597 তিনি মেবারের বেশ কিছু অংশ পুনরুদ্ধারে সক্ষম হন। তার পুত্র অমর সিংহ মুঘল বিরোধী সংগ্রামে অব্যাহত করেন বা রাখেন। রাজপুত বিদ্রোহের সম্ভাবনা সম্পর্কেও আকবর সর্বদা সজাগ ছিলেন। এ কারণে তিনি রাজপুতনার বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্গ দখল করে নেন। এইভাবে তিনি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে রাজপুত বিদ্রোহের সর্বপ্রকার সম্ভাবনাকে বিনষ্ট করতে সচেষ্ট হন। এরপরে দেখো ফলাফল, ভারতের ইতিহাসে কি প্রভাব পড়ছে এর। ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাসে আকবরের রাজপুত নীতির গুরুত্ব অপরিসীম। যে রাজপুতরা 350 বছরেরও অধিক কাল ধরে সুলতানি শাসকদের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়েছিল, তারাই আকবরের মিত্র হয়ে মোগল সাম্রাজ্যের অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হয়। মোগল সাম্রাজ্যের সুদৃঢ়করণ ও বিস্তৃতির পক্ষেও তা যথেষ্ট সহায়ক হয়। মানসিংহ ও ভগবান দাসের মতো সৈন্যাধ্যক্ষ এবং টোডরমলের মতো প্রশাসক উপহার দিয়ে রাজপুত জাতি মোগল সাম্রাজ্যের ধারক ও বাহক হয়ে ওঠে। ডক্টর সতীশচন্দ্র বলেন যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে নিয়ে গঠিত একটি মিশ্র শাসক গোষ্ঠী গঠনের দিক থেকে এই রাজপুত মৈত্রী একটি সুদূরপ্রসারী ও অর্থবহ পদক্ষেপ ছিল। ইরানি, তুরানি, আফগান, ভারতীয়, মুসলমান, হিন্দু, রাজপুত প্রভৃতি সর্বগোষ্ঠীর অভিজাত ও সামন্তদের নিয়ে আকবর একটি সুসংহত শাসক শ্রেণী গঠন করতে চেয়েছিলেন। রাজপুত মৈত্রীর ফলে মুঘল সামরিক বাহিনীও শক্তিশালী হয়ে ওঠে। মুঘল রণনীতি ও রাজপুত রণনীতির সংমিশ্রণে বাদশাহী রণনীতি উন্নততর হয়ে ওঠে। রাজপুত নীতি সাম্রাজ্যের আর্থিক উন্নতির পক্ষে যথেষ্ট সহায়ক হয়। মারওয়াড়ের উপর মুঘল কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলে যোধপুরের মধ্য দিয়ে গুজরাটের সঙ্গে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য বা সেখানে সামরিক অভিযান প্রেরণ সহজতর হয়ে ওঠে। আকবরের রাজপুত নীতি হিন্দু মুসলিম ঐক্য এবং ভারতের সাংস্কৃতিক জীবনে এক নবযুগের সূচনা করে। বহু রাজপুত কবি, সাহিত্যিক, শিল্পী, চিত্রকর আকবরের রাজসভা অলঙ্কৃত করতেন। এর ফলে স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত সর্বক্ষেত্রে হিন্দু মুসলিম সমন্বয় পরিলক্ষিত হয়। ডক্টর এল শ্রীবাস্তব মানে আশীর্বাদী লাল শ্রীবাস্তব বলেন যে আকবরের রাজত্বকালে সামরিক, রাজনৈতিক, শাসনতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শৈল্পিক অবদানের ক্ষেত্রে তাদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। মানে এই ছিল আকবরের রাজপুত নীতি। এই নোটসটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি খুব ভালো সোর্স দিয়ে লেখা আছে, ভালো নাম্বার উঠবে। বা তোমরা নোটসটি কলেজে স্যারকে দিয়েও যাচাই করে দেখে নিতে পারো। তোমাদের এই পেপারের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমি একের পর এক তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।